আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র আমি তোমাদেরকে দুইটা লেকচার দিয়েছি। আজকে হচ্ছে তৃতীয় লেকচার, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়, বাংলার ইতিহাস পাকিস্তানি আমল। এখান থেকে আমি তোমাদেরকে কিছু জ্ঞানমূলক সৃজনশীল দাগিয়ে দিব, তারপর তোমাদেরকে আমি এমসিকিউ দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সৃজনশীলটা তোমরা দেখবা, ঠিক আছে? এই যে দেখো, একজন ভাষা শহীদের নাম লেখো, এটা সকলেই পারবা। এরপর শহীদ মিনার নির্মাণের ব্যাখ্যার যে উদ্দেশ্য, শহীদ নির্মাণ শহীদ মিনার যে নির্মাণ করছে ওইটার তোমার উদ্দেশ্যটা তুমি ব্যাখ্যা করবা, কিসের জন্য এটা নির্মাণ করছে, ঠিক আছে? এটা লিখতে পারবা। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা সৃজনশীলে চলে যাই। এই সৃজনশীলটা একটা স্ক্রিনশট নিয়ে নিবা, ঠিক আছে? 3 নং সৃজনশীলটা দেখো, এই যে এই সৃজনশীলটা একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। এই যে যুক্ত ফ্রন্টের নির্বাচনের প্রতীক কি ছিল বলছে, এটা নৌকা ছিল, এটা সকলেরই জানা। তোমাদের আমি অল্প কিছু জ্ঞানমূলক দিব, ঠিক আছে? তো 1947 সালে পাকিস্তানের প্রতিষ্ঠার ভিত্তি কি ছিল, এটা হচ্ছে ধর্ম। হ্যাঁ, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, লিয়াকত আলী খান, এটা সকলেরই জানা। এই যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি, তমুদ্দুন মজলিস একটা কি সাংস্কৃতিক সংগঠন। উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এই ঘোষণা কে দিয়েছে, মোহাম্মদ আলী জিন্নাহ। এখান থেকে সবগুলো পড়বা। এই যে দেখো, এখানে কিছু এমসিকিউর মতো আছে জ্ঞানমূলকগুলো, এটি পড়বা। এখান থেকে জ্ঞানমূলক প্রথমটা কমন পড়ে যাবে, ঠিক আছে? এগুলো পড়লে তোমার এমসিকিউ একদম সহজ হয়ে যাবে। যে 6 দফার প্রথম দাবি কি, প্রাদেশিক স্বায়ত্তশাসন, ঠিক আছে? কত সালে উদ্যাপিত করছে এবং কে করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক আছে? আইয়ুব খানের প্রথম করছে 1969 সালে, আগরতলার মামলা প্রত্যাহার করছে 1969 সালে, ঠিক আছে? এখন আমরা তোমাদেরকে নিয়ে চলে যাব এমসিকিউ এ। 1947 সালে এই যে প্রতিষ্ঠা, 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার একমাত্র ভিত্তি কি ছিল, এটা হচ্ছে ধর্ম। তারপর পাকিস্তানের উভয় অংশের মধ্যে একমাত্র মিল ছিল কোন ক্ষেত্রে বলতো, এটা হচ্ছে ধর্ম সম্পর্কে, একমাত্র ধর্মেরই মিল ছিল। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, লিয়াকত আলী খান। পাকিস্তানের বিরোধী বাঙালির প্রথম ভাষা আন্দোলন, প্রথম আন্দোলন কোনটা ছিল, এটা হচ্ছে ভাষা আন্দোলন, ঠিক আছে? বাঙালির প্রথম ভাষা আন্দোলন এটাই। আচ্ছা, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ যে মানুষ ছিল, মানুষের ভাষা কি ছিল, সবচেয়ে বেশি ভাষা, এই ভাষাটার নাম কি, বাংলা ভাষা ছিল, ঠিক আছে? 1947 সালে দেশ বিভক্তির পর পাকিস্তানের শতকরা কত জনের মাতৃভাষা ছিল, এটা সকলের জানা 56% বা 56%। আচ্ছা, উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এটা কে বলছিল বলতো, মোহাম্মদ আলী জিন্নাহ, এটা জানো। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি, এটা হচ্ছে তমুদ্দুন মজলিস, 1947 সালে প্রতিষ্ঠিত হয়। তমুদ্দুন মজলিস কোন ধরনের সংগঠন, এটা সাংস্কৃতিক সংগঠন, এবং এটা নেতৃত্ব কে দিয়েছিল, এটা হচ্ছে অধ্যাপক আবুল কাসেম, ঠিক আছে? উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম ভাষা করার দাবি উত্থাপন করেন কোন গণপরিষদ সদস্য বলতো, কি, ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত কিন্তু অসাধারণ একটা ভূমিকা পালন করেছিল আমাদের এই বাংলা ভাষার জন্য। তারপর এটা পড়বা, আর ওই যে এটা পড়বা যে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ 11 দফার অন্যতম কি কি ছিল, এগুলো সবগুলো ছিল এখান থেকে, ঠিক আছে? ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কি ছিল, এটা খুব ইম্পর্টেন্ট, কাজী নাজিমুদ্দিন। ভাষা আন্দোলনের সময়, ঠিক আছে, তখন কিন্তু ছিল কাজী নাজিমুদ্দিন। আচ্ছা, এখন দেখো, ভাষা আন্দোলনের পূর্বে বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল, এটা হচ্ছে কি, নুরুল আমিন। ভাষা আন্দোলন কত সালে সংগঠিত, 1952 সালে, এটা সকলে জানা। আর 1971 সালে 21শে ফেব্রুয়ারি দিনটা কি ছিল, এগুলো সবগুলো ছিল, ঠিক আছে? তো দেখো, এটা বলবো। তারপর 17 কত সালে 21শে ফেব্রুয়ারিকে স্থায়ীভাবে জনসরকারি ছুটি, হ্যাঁ, স্থায়ীভাবে যাতে সরকারি ছুটি হয়, এটা হচ্ছে 1956 সালে হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়বা। কে শহীদ মিনার প্রথম উদ্ভাবন করছে, এটা কে বলছো, এই যে শফিউর রহমানের বাবা। এটা অনেকবার আসে, অনেক পরীক্ষাতে। তারপর দেখো, এটা একদম সহজ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোথায় পালিত হয় বা কবে পালিত হয়, এটা হচ্ছে 1971 সালে 21শে ফেব্রুয়ারি, যখন এই চালু হয়েছিল। এখন থেকে সারা বিশ্বে আমাদের বাংলা ভাষা যে যে দেশে আছে, সারা বিশ্বেই এটা পালিত হয় ফেব্রুয়ারি 21 তারিখে। একদম সহজ এবং বেশি ইম্পর্টেন্ট। বাংলা একাডেমির পূর্ব নাম কি, এটা হচ্ছে বর্ধমান হাউস। ভাষা আন্দোলনের পরে গড়ে ওঠে বাঙালি জাতীয়তাবাদ চেতনা, ঠিক আছে? তার বহুপদীগুলো একটু পড়ে নেবা তোমরা। এই যে দেখো, এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, কত সালে যুক্তফ্রন্ট সংগঠিত হয়, 1953 সালে 4 ডিসেম্বর হয়, এবং এটা নির্বাচন হয় 1954 সালে। অনেকে ভুল করে এটা, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয় 1953 সালে এবং নির্বাচন হয় এত, ঠিক
ঠিক আছে। আর নির্বাচনের প্রতীক কী ছিল? নৌকা, আমি বলেছিলাম। যুক্তখণ্ডের নির্বাচনের প্রতীক হচ্ছে নৌকা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কয়টি রাজনৈতিক দল, আর যুক্তখণ্ডের কথা বললে এখানে 5টি আসবে, 5টি। 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের প্রথম কারণ কি? এটা হচ্ছে জনসংযোগের অভাব ছিল। এই যে দেখো, জনসংযোগের অভাব। কে পাকিস্তানে সামরিক আইন জারি করছে? ইস্কান্দার মির্জার কাজে এটা। সামরিক আইন জারি পাইলে ইস্কান্দার মির্জা। এই উদ্দীপক অনুযায়ী সবটি পড়বা তুমি, ঠিক আছে। এই উদ্দীপক অনুযায়ী এখান থেকে প্রত্যেকটা পড়বা তুমি। এই যে দেখো, এটা কিছুক্ষণ আগে আমি পড়াইছিলাম। পাকিস্তানের মোট রাজস্ব আয়ের কত শতাংশ অর্জিত হতো পূর্ব বাংলা থেকে? এটা হচ্ছে 60% পাই অর্জিত হতো, ঠিক আছে। এখানে প্রত্যেকটা উদ্দীপক আছে, উদ্দীপক অনুযায়ী পড়বা। এই দেখো, এই যে দেখো, তারপর যেটা পড়বা, এই যে 6 দফা কর্মসূচি কি? বঙ্গবন্ধু কর্তৃক 1963 সালে যে কর্মসূচি ঘোষিত হয়েছিল এটাই হচ্ছে 6 দফা, এবং এটা কি? বৈষম্যের একটি বলিষ্ঠ প্রতিবাদ, ঠিক আছে। আর এই 6 দফা হয়েছিল 1963 সালে। আমি মনে রাখবো যে 6 না, 6 দফা। আর মনে রাখবো দফা মানে আরেকটা 6, তার মানে শেষে যদি 6 থাকে, ডাবল 6 থাকে, তাহলে হচ্ছে কত? এটা 1963। আশা করি বুঝতে পারছি। 6 দফা মানে লাস্টে 6 থাকবে। এই দেখো, প্রাদেশিক স্বায়ত্তশাসন, 6 দফার প্রথম দফা হচ্ছে এটা, প্রাদেশিক স্বায়ত্তশাসন। এর অর্থটা কি? ঠিক আছে, সংবিধান সম্মত উপায়ে প্রদেশের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। এখন আমরা চলে আসি আগরতলার মামলা কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযুক্ত? এটা হচ্ছে আগরতলা থাকলে 35 জন, বঙ্গবন্ধু সহ 35 জন আসামি ছিল আগরতলার মামলার, ঠিক আছে। আচ্ছা, আইয়ুব সরকার আগরতলা মামলা প্রত্যাহার করতে বাধ্য হন কেন বলতো? গণ অভ্যুত্থানের মুখে নথি স্বীকার করে, অর্থাৎ 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছে, সব কিছু বন্ধ করে দিয়েছে, সবাই রাজপথে নেমেছে। এই কারণে আইয়ুব খান এটা কি এই মামলা ত্যাগ করতে বাধ্য হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই যে গণ অভ্যুত্থান থাকলে কত সালে সংঘটিত? 1969, ঠিক আছে। আইয়ুব খানের পতন হিসাবে কোনটি অধিক গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে গণ অভ্যুত্থানের ফলেই কিন্তু আইয়ুব খানের পতন ঘটে। আইয়ুব খানের এই যে আগরতলা মামলা যে প্রত্যাহার করছে, এটা কত তারিখে? এই যে 1969 সালে 21শে ফেব্রুয়ারি। তারপর একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা পড়ে নেবা তোমরা। আচ্ছা, এই অধ্যায়টা যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতেছো, তোমাদেরকে আমি একটা শর্টকাট বলবো, এই শর্টকাটে তুমি ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে। সবাই তো পড়ো, কিন্তু পড়া যে একটা সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী পড়তে পারো না। তো একটু অপেক্ষা করো, আমি বলতেছি। আর কয়েকটা এমসিকিউ আছে, এগুলো শেষ করি, ঠিক আছে। 1969 সালে বিখ্যাত ঘটনাটা কি? এটা হচ্ছে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে। কয় দফার ভিত্তিতে 1969 সালে গণ অভ্যুত্থান সংগঠিত হয়? এটা হচ্ছে 6 দফা, আর হচ্ছে 11 দফা। অনেকে কিন্তু এটা জানে না। কয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে হ্যাঁ ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠিত হয়েছিল? এটা হচ্ছে 8টি। ডেমোক্রেটিক অ্যাকশন কমিটির উচ্চারণ, ঠিক আছে। এই যে ডিএসি, ওটা ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি, এর ব্যানারে কোন ঐক্যবদ্ধ এই আন্দোলন শুরু হয় বলতো? এটা কি? স্বৈরাচার অবসানের জন্য। গণ অভ্যুত্থানের প্রথম শহীদ কি ছিল? এটা হচ্ছে আসাদ দিবস হচ্ছে 20শে জানুয়ারি 1969 সালে 20শে জানুয়ারি আসাদ শহীদ হয়েছিল। এ কারণে আসাদ হচ্ছে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ, ঠিক আছে। ছাত্রনেতা আসাদ নিহত 1969 সালে, এই যে দেখো 20শে জানুয়ারি এখানে আসছে, ঠিক আছে। সার্জেন্ট জহুরুল হক কত তারিখে মৃত্যুবরণ করছে? ঠিক আছে, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে। সার্জেন্ট জহুরুল নিয়ে একটা ঘটনা আছে, আমি তোমাদেরকে বলি, মজা লাগবে, ঠিক আছে। সার্জেন্ট জহুরুল হক ছিল অনেকটা বঙ্গবন্ধুর মতো, ঠিক আছে। এখন দুইজন বঙ্গবন্ধু সহ আরো অনেককে যখন গ্রেফতার করছে, তখন এই যে বিরোধী দলরা ভাবছে যে বঙ্গবন্ধুকে হত্যা করবে জেলে, তখন কি করছে? এই যে বিরোধী দল একজন কি আছেন, একজন সৈনিক ছিল জেলের মধ্যে, যে একটা কেরানি থাকে, ওই কেরানি সরাসরি বঙ্গবন্ধুকে গুলি করছে, যে মরেছে, ঠিক আছে। গুলি করার পরে পরবর্তীতে বলছে যে বঙ্গবন্ধু তো শেষ, ঠিক আছে। জেলে গিয়ে দেখে বঙ্গবন্ধু না, সে ছিল সার্জেন্ট জহুরুল হক, অর্থাৎ বঙ্গবন্ধুর মতোই দেখতে ছিল সার্জেন্ট জহুরুল হক। বঙ্গবন্ধুকে মারতে, অর্থাৎ বঙ্গবন্ধু ভেবে যখন গুলি করছে, হত্যা করছে, মানুষ গিয়ে দেখে সে তো বঙ্গবন্ধু নয়, সে সার্জেন্ট জহুরুল হক। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এটার পিডিএফ দেবো। এখন তোমাদেরকে আমি বলি, আমি তো এমসিকিউ দিলাম পঞ্চম অধ্যায় বাংলার ইতিহাস পাকিস্তান আমল থেকে, ঠিক না? এখন তোমরা আমাকে বলবা যে স্যার, আমাদের পৌরনীতি কার কার আছে? হ্যাঁ, পৌরনীতি কার কার আছে, এটা খালি আমাকে বলবা।
পরিণতি যাদের আছে এই অধ্যায়টা কামড় দিয়ে ধরবা, মনে পানে পড়বা, কারণ এই পরিণতি পাকিস্তান আমল আছে, ইসলামের ইতিহাসেও আছে। তার মানে তোমার এক কাজে দুই কাজ হয়ে গেছে। এটা এমনভাবে পড়বা একটা এমসিকিউ সিকিউ যাতে বল না যায়। তার মানে তুমি এটা পড়লে কি দুইটা কাজ হয়ে যাচ্ছে, ওই অধ্যায়টাও পড়া হয়ে যাচ্ছে আর এটা তো তুমি পারতে আসো। আশা করি বুঝতে পারছো। দেখো বিভিন্ন টেকনিকে পড়লে তুমি এমনিতেই ভালো রেজাল্ট করতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রেসপন্স পেলে পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তার মানে এই অধ্যায়টা বারে বারে বলতেছি, সৃজনশীলের জন্য পড়বা, এমসিকিউর জন্য পড়বা, গাইড একদম তঞ্চনঞ্চ করে ফেলবা। গাইডে যা কিছু আছে সব কিছু পড়বা থেকে, ঠিক আছে।